পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা। আজকে প্রথম পাঠে আমরা শুরুতেই লেখক অশোক কুমার মুখোপাধ্যায় সম্বন্ধে দু চার কথা আলোচনা করব। দেখো, লেখক অশোক কুমার মুখোপাধ্যায়ের জন্ম 1955 খ্রিস্টাব্দে। প্রধানত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখালেখি করেন। বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয়ে ছোটদের জন্য ছড়া এবং গল্প লিখেছেন। রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা। তার কয়েকটি উল্লেখযোগ্য বই টেগার্ডের আন্দামান ডায়েরি এবং বিপ্লবী উল্লাসকর দত্তের জীবনী নির্ভর উপন্যাস অগ্নিপুরুষ। পাঠ্যাংশটি তার সূর্যসেন বইটি অবলম্বনে লিখিত। এবার আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করব। মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়। এ প্রসঙ্গে আমি সূচনায় আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে চট্টগ্রামের এক বিখ্যাত বিপ্লবী নেতা মাস্টারদা, যার প্রকৃত নাম সূর্যসেন। এই সূর্যসেন নামের মানুষটি মাস্টারদা নামেই বেশি বিখ্যাত। মাস্টারদার জন্ম 1894 খ্রিস্টাব্দে, মৃত্যু 1934 খ্রিস্টাব্দে। এখানে সূর্যসেন অর্থাৎ মাস্টারদার জীবনের কয়েকটা ঘটনা আলোচিত হয়েছে। মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়। সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক মানে ভয়ঙ্কর, ভয়ানক কাণ্ড। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। চট্টগ্রাম হচ্ছে বর্তমান বাংলাদেশের একটি জেলা। বলছে যে ভয়ানক কাণ্ড, সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক মানে ভয়ঙ্কর, কাণ্ড মানে ঘটনা। চট্টগ্রাম শহর, আমি যেটা বললাম, বাংলাদেশের অন্তর্গত একটা জেলা শহর। কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। মাস্টার দাদা, যেটা আমি প্রথমেই বললাম, যে প্রকৃত নাম সূর্যসেন, উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন বলে মাস্টারদা নামে পরিচিত। ইনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক, স্বাধীনতা সংগ্রামী। ভান্ডার মানে ভাড়ার ঘর। হ্যাঁ, তাহলে গোলাবারুদ মানে কামান দাগার জন্য ব্যবহৃত বারুদের তৈরি গোলাকৃতির উপকরণ। বারুদ হচ্ছে কামান বা বোমায় ব্যবহৃত বিস্ফোরক বিশেষ। আর ভান্ডার মানে আগেই বললাম যে ভান্ডার হচ্ছে ভাড়ার বা গুদাম। ভান্ডারটি দখল করে নিয়েছে। ইংরেজদের বা ইংরেজ পুলিশদের যে অস্ত্রের বা গোলাবারুদের ভান্ডার ছিল, সেটা দখল করে নিয়েছে কারা? কিছু অল্প বয়সী ছেলে। আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। আগুন লাগিয়েছে কোথায়? আগুন লাগিয়েছে টেলিফোন মানে দূরভাষ, টেলিগ্রাফ হচ্ছে বিদ্যুৎবাহী তার দিয়ে খবর আদান প্রদান করার যন্ত্র, অফিস মানে দপ্তর। আগুন লাগিয়ে দিয়েছে টেলিফোন এবং টেলিগ্রাফের অফিসে, অর্থাৎ টেলিফোন এবং টেলিগ্রাফের যে অফিস, সেই অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। ট্রেনে করে অর্থাৎ রেলগাড়ি করে যে অফিসে আসবে তারও উপায় নেই বা ব্যবস্থা নেই। কেন নেই? দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। দু জায়গায় রেল যাওয়ার যে লাইন থাকে, সেই ট্রেনের লাইনও ভেঙে ফেলেছে তারা। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। মালগাড়ি মানে হচ্ছে মাল অর্থাৎ পণ্য পরিবহনকারী যে গাড়ি, সে তাকে বলা হয় মালবাহী গাড়ি বা মালগাড়ি।
তাহলে মালগাড়ি উল্টে পড়েছে, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত, এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত। ইংরেজ শাসন মানে তখন ইংরেজের দ্বারা শাসিত ছিলাম আমরা, শাসিত শোষিত। ইংরেজরা আমাদের দেশ দখল করে নিয়েছিল, তাই চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত। মুক্ত মানে স্বাধীন, মুক্ত, এমন এক ঘোষণা করেছে কারা? সেই ছেলের দল। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক, সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে, ঘাঁটি মানে হচ্ছে থানা, উঠতে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। এটি গ্রেট ব্রিটেনের জাতীয় পতাকা, ইউনিয়ন জ্যাক। সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা। ভারতের পতাকা মানে আমাদের দেশের ভারতের পতাকার যে তিনটে রং থাকে, ওপরে গেরুয়া, মধ্যে সাদা, নিচে সবুজ, সাদার মধ্যে থাকে নীল রঙের অশোক চক্র, এজন্য ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা নামে পরিচিত। উঠছে স্বাধীন ভারতের পতাকা। ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার এর আগে কমই খেয়েছে। তাহলে ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা এমন মার এর আগে কমই খেয়েছে। বিভিন্ন জায়গায় হয়তো ভারতীয়দের দ্বারা তারা আক্রান্ত হয়েছে, কিন্তু এমন মার কমই খেয়েছে। মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন, তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে মানে রাজত্ব করে গেছে এতদিন। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। ভারতীয়রা দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটুনির সুখ ভোগ করেছে। ফল ভোগ মানে এখানে সুখ ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজরা। ইংল্যান্ডের অধিবাসী, ইংরেজ ভাষী, ফর্সা গায়ের রং, সেই জন্য বলা হচ্ছে সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এই সমস্ত বিষয়ের যদি প্রতিবাদ করা যায়, অর্থাৎ ইংরেজরা যে অত্যাচার করছে, সেই অত্যাচারের প্রতিবাদ করতে গেলেই কপালে জুটেছে অত্যাচার। প্রতিবাদ মানে আপত্তি, বিরোধিতা করতে গেলেই কপালে জুটেছে অত্যাচার, নিপীড়ন। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। রাজত্ব করতে মানে অধিকার, শাসন। এদেশে শাসন করতে এসে তাদের স্পর্ধা হচ্ছে অহংকারে ভরা দুঃসাহস, তাকে বলা হয় স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে, মানে তাদের সেই অহংকারে ভরা দুঃসাহস অনেক উঁচুতে উঠে গেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। তাহলে কোনো কোনো প্রতিষ্ঠানে, অর্থাৎ কোনো কোনো সংস্থায় বা সংগঠন বা দপ্তরে, সেখানে লেখা থাকে যে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। একবার ভেবে দেখো তো বিষয়টা। আমার দেশে এসে তারা শাসন করছে, আমরা ভারতীয়, আমাদের দেশে এসে শাসন করছে, আমাদের দেশের সমস্ত জিনিস আমাদের আগে অধিকার, সেইখানে তারা লিখে দিয়েছে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। কত বড় অন্যায়। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট, খাবারের হোটেল, নোটিশ ঝুলছে, বিজ্ঞপ্তি ঝুলছে। কি ঝুলছে? কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। ভাবো কত বড় অপমান। কালো চামড়া বলা হচ্ছে কাদের? ভারতীয়দের। ইংরেজদের সাদা চামড়া বলা হচ্ছে, তাদের গায়ের রং ফর্সা বলে, আর আমাদের কালো চামড়া বলা হচ্ছে ভারতীয়দের। এবং কুকুরের প্রবেশ নিষেধ। কতখানি অপমান ভাবো, কতভাবে অপমান করছে আমাদের। যে রেস্টুরেন্টের গায়ে ঝুলিয়ে রেখেছে, সেখানে ভারতে অবস্থিত রেস্টুরেন্ট, ভারতীয়রা ঢুকতে পারবে না, বলছে কালো চামড়ার লোক ঢুকতে পারবে না, এবং কুকুরের প্রবেশ নিষেধ, মানে কুকুরও ঢুকতে পারবে না, এবং ভারতীয়দের সঙ্গে যে কুকুরের তুলনা করছে, যেন কত বড় অন্যায়। এমন অন্যায় বেশি দিন চলে না, প্রতিবাদ হবেই। তাহলে প্রতিবাদ মানে আপত্তি, বিরোধিতা। বলছে এমন অন্যায় বেশি দিন চলে না, প্রতিবাদ হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই। প্রতিরোধ মানে রুখে দাঁড়ানো, বাধা দেওয়া, প্রতিরোধ গড়ে উঠবে। ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। রূপকথা মানে যে অবাস্তব শিশু পাঠ্যের কাহিনী, রূপকথা। দানব হচ্ছে দৈত্য অসুর। আমরা যে রূপকথায় দানব, দৈত্য, অসুরকে দেখতে পাই,
সেইখানে তাড়ানোর জন্য যেন রাজপুত্রের আগমন ঘটে, এখানে যেন ঠিক তাই লেখক বলছেন যে রূপকথার রাজপুত্রের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই রাজপুত্র হচ্ছে ভারতীয়, তারা হচ্ছে সেই ছেলের দল, আর দানব হচ্ছে ইংরেজ, যারা শাসন করতে সে অত্যাচার করছে আমাদের ওপর। তার দায়িত্ব পড়েছে চট্টগ্রামের এই ছেলের দল। তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে। তাদের মনে হয়েছে ভারতবর্ষের এক জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে। তাহলে সারা দেশ জেগে উঠবে মনে হয়েছে, কোনো একটা জায়গায় যদি যুদ্ধ করে তাড়ানো যায় সারা দেশে সেই বার্তা পৌঁছে যাবে, তাহলে জেগে উঠবে সারা দেশ। আর সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি। কি হবে তাহলে? সবার মধ্যে একটা সেই ধরনের প্রতিবাদ বা প্রতিরোধের ইচ্ছা জেগে উঠবে, আর সকলেরই তখন সে কথা মনে হবে যে কি হবে, আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদেরকে কি করব, ইংরেজদের এই অত্যাচার বন্ধ করতে পারি, তাদের তাড়াতে পারি। দেশ আমাদের মা, সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে হবে। কবল মানে দখল, অধিকার। তাহলে এই ইংরেজ নামক যে দানব, যে অসুর আমাদের দখল করে রেখেছে, তার থেকে আমরা মুক্তি পাব। এই ছেলের দলকে দেশের কথা বলে, খেলাধুলা, বন্দুক চালনা শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলছেন এক অঙ্কের শিক্ষক। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। তাহলে এই এক অঙ্কের শিক্ষকের কথা বলা হচ্ছে। তিনি কি করবেন? উপযুক্ত করে তুলছেন। উপযুক্ত মানে উপযোগী, মানানসই করে গড়ে তুলছেন, তৈরি করছেন। কি করছেন? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার উপযোগী করে তুলছেন। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি কে? তিনি একজন অঙ্কের শিক্ষক। তাকে সবাই মাস্টারদা বলে জানে, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। কে এই মাস্টারদা, যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? মরণপণ মানে প্রাণপণ, আপ্রাণ। ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ লড়তে পারে, নিজের প্রাণকে বাজি রেখে লড়তে পারে, প্রাণকে তুচ্ছ করে লড়তে পারে, প্রাণ যায় যাক। তাহলে কেই মাস্টারদা? কি এই মন্ত্র আছে যার জন্য ছেলেরা ঝাঁপিয়ে পড়ছে? চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। তাহলে চট্টগ্রামের মানুষ জানেন এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটার নাম সূর্য সেন, একজন অঙ্কের শিক্ষক। কেমন মানুষ এই মাস্টারদা? সবাই কেন তাকে এত সম্মান করে? সম্মান মানে মর্যাদা, সম্ভ্রম, খাতির করা। মাস্টারদা কথা বলেন কম। তাহলে কি হয়েছে? সবাই কেন তাকে এত সম্মান করে? বলছে মাস্টারদা কথা বলেন কম। মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝবার উপায় নেই তিনি এত বড় একজন নেতা। তার পোশাক খুবই সাদাসিধে। তাহলে পোশাক খুবই সাদাসিধে, একদম সাদাসিধে বলতে কি বোঝাচ্ছে? একদম সাধারণ, খুবই সাদাসিধে। বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট। কি ধরনের পোশাক আশাক পরে আমরা দেখতে পাচ্ছি? রঙিন জামা পরেন না। কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। খড়ম হচ্ছে কাঠের তৈরি এক প্রকার জুতো। আর ধরন মানে ভঙ্গিমা। এই যে মানুষটি চুপচাপ, যার ধরন মানে ভঙ্গিমা। তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন? তাহলে ভারতের মুক্তির নেশায় প্রবল আসক্তি, নেশা মানে প্রবল আসক্তি, খেপিয়ে তুললেন কি করে? মুক্তির নেশায়, ইংরেজদের বিরুদ্ধে এই লড়াইয়ের নেশায় খেপিয়ে তুললেন। রাইফেল, বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন। এ ভারী আশ্চর্যের কথা। রাইফেল হচ্ছে এক ধরনের একনলা বন্দুক। এই বন্দুকের সাহায্যে গুলি সাধারণ বন্দুকের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। আর বন্দুক হচ্ছে ছোট আগ্নেয়াস্ত্র বিশেষ।
রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন। এ ভারী আশ্চর্যের কথা। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন। এই যে অঙ্কের শিক্ষকের কথা বলছি, সূর্য সেন, তার পরিচয় আরো দিচ্ছি। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক কে? সূর্যকুমার সেন। নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন। তিনি গম্ভীর, রাশভারী, অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন। তিনি কি গম্ভীর, রাশভারী? রাশভারী মানে গুরুগম্ভীর প্রকৃতি। অঙ্ক ভুল হলে কি কড়া শাস্তি দেন? কঠিন শাস্তি দেন? কড়া শাস্তি মানে কঠিন শাস্তি, না একটু নরম সরম হাসি খুশি? ছেলেরা অবাক হয়ে দেখলো এই মাস্টার মশাই বন্ধুর মতন হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। তাহলে হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন, খুবই সহজ। সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না। তখন তো সেরকম ভাববে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি। তাহলে তখনও তো সেরকম ভাবে তার নাম ছড়িয়ে পড়েনি। কখন? যখন সে সেখানে শিক্ষকতায় এলেন, সেভাবে তার নাম তখনও ছড়িয়ে পড়েনি। তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এ মানুষটি অন্যরকম। তাকে দেখে একটু অন্যরকম লেগেছিল ছাত্রদের। তার কথা মতো ছাত্ররা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত। তিনি ছাত্রদের বলেছিলেন ভোর 4টের সময় উঠে ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করতে। তিনি ব্যায়াম করতেন। সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। স্তোত্র মানে স্তুতিমূলক কথা বা স্তব, প্রার্থনার মন্ত্র, সেগুলো আবৃত্তি করতেন। জোরে জোরে পাঠ বা স্মৃতি থেকে বলা, আবৃত্তি করা। কোনো কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেজবাড়িতে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করছেন। দেওয়ানজির পুকুর পাড় মানে, দেওয়ানজি হচ্ছে খাজনা আদায়কারী, কোনো দেশীয় রাজার রাজস্ব মন্ত্রী, জমিদারের খাজাঞ্চি। আর জি মানে জি বলে সম্মান দেওয়া, সম্মান সূচক সম্বোধন বিশেষ, জি। মেজবাড়ি, মেজবাড়ি হচ্ছে একসঙ্গে বহু লোকের থাকা খাওয়ার অস্থায়ী ভাড়া বাড়ি বিশেষ। সেইখানে যখন পৌঁছে গেছেন, গিয়ে দেখছেন কি অনেক ভোরে উঠে তিনি রামকৃষ্ণ স্তোত্র গান করছেন। স্তোত্র মানে আগেই আমি বললাম। রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ। আদর্শ মানে যাকে অনুসরণ করা যায় এমন ব্যক্তি বা মানুষ। রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ। ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ভক্তি ত্যাগ তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন। তাহলে ভক্তি ত্যাগ, তাহলে এই যে তার কাছে ছিল, এরা তার আদর্শ পুরুষ। তিনি এই দুই মনীষী, মনীষী মানে ধী শক্তি সম্পন্ন ব্যক্তি, মহাপুরুষ, জ্ঞানী পুরুষ, জ্ঞানী মানুষকে মনীষী বলে। এই দুই মনীষীকে বিবেকানন্দ এবং রামকৃষ্ণ, তাদের ভক্তি ত্যাগ, ভক্তি হচ্ছে শ্রদ্ধা, ত্যাগ হচ্ছে বর্জন করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, সেই পরিহার করার যে মানসিকতা, তেজস্বিতা, বীরত্ব, পরাক্রম, এই আদর্শে গড়তে চেয়েছিলেন। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। তার প্রিয় ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে তার কবিতা তার খুব ভালো লাগতো। তিনি বলতেন কবি সম্রাট, অর্থাৎ কবিদের মধ্যে সম্রাট, কবি শ্রেষ্ঠ বলতেন তিনি। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা তার ছিল মুখস্থ। পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান, কবিতা শুনেছেন তিনি। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন, চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন। দেখো, এই জেল মানে কারাগার, সংশোধনাগারে যখন ছিলেন তখনও রবীন্দ্রনাথের কবিতা গান আওড়েছেন তিনি। চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন। সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। রবীন্দ্রনাথ হলেন আমাদের এক মস্ত বড় সম্পদ, আমাদের দেশের, ভারতবর্ষের। তাই সাথীদের, তার সঙ্গীদের তিনি তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন। তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেননি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজের বিরুদ্ধে লড়বেন। 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন। মুক্ত মানে স্বাধীন, বিদেশি শাসন থেকে স্বাধীন করবেন। কেউ বুঝতেও পারেনি এই মানুষটা 3 দিনের জন্য হলেও, অর্থাৎ তখন তো পরাধীন ছিলাম আমরা,
3 দিনের জন্য তিনি কিন্তু চট্টগ্রামকে ইংরেজদের শাসন থেকে মুক্ত করেছিলেন। পরে আবার ইংরেজরা তাদের অস্ত্রশস্ত্র দিয়ে আমাদেরকে হারিয়ে দিয়েছিল। যদিও সেই 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করেছিলেন কে? মাস্টারদা, সূর্য সেন। আজকে অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা পাঠ্যাংশের প্রথম পাঠ এই পর্যন্তই।